ভার্সিটি ক্লাস শেষে চুপচাপ অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে তিতিক্ষা। মধ্য দুপুরে তীক্ষ্ণ তাপ, অসহনীয় গরম, সব মিলে ভীষণ ক্লান্ত সে। মন মেজাজটাও আজ তেমন ভালো নেই। আজ ভার্সিটিতে গিয়ে যে একে একে এত কিছু সম্মুখীন হতে হবে তা মোটেও আশা করেনি সে। আজ ক্লাস শুরুর দিকের ঘটনা। অন্য দিকের তুলনায় আজ দেরি করে ভার্সিটিতে পৌঁছাতে দেখে ক্লাস শুরু হয়ে গিয়েছে। এরপর স্যারের কিছু কড়া কথা শোনার পর ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এতপর দীর্ঘ সময় কয়েকটা ক্লাস শেষে নতুন এক ঝামেলা। টিফিন টাইমে ভার্সিটির মাঠে গিয়ে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ কিছু সিনিয়রদের উৎপত্তি হয় তার সামনে। তিথিকা গাছের নিচে বসে নিজের মনে পড়তে থাকলো এই সিনিয়র কিছু ছেলে মেয়ে নজর পড়ে তার দিকে। ফলস্বরূপ তারা তিতিক্ষার সামনে এসে আচমকা হাজির হয় এবং গোল করে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আচমকা এতগুলো মানুষকে তার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে তিতিক্ষা কিছুটা ঘাবড়ে যায়। সে বসা থেকে উঠে দাঁড়াতে প্রত্যেকের ভাবভঙ্গিতে খানিকটা পরিবর্তন আসে। তিতিক্ষা পারছে না এখান থেকে সরাসরি চলে যেতে। এমনটা করলেন না জানি এরা কখন কি করে বসে। এই ভাবনাতে তিতিক্ষা চুপটি করে তাদের সামনে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে পাশ থেকে একজন স্টাইলিস্ট মেয়ে তার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি কোন সাহসে আমাদের দেখো এখন অবধি চুপচাপ দাঁড়িয়ে আছো? আচমকা এহেন কথা শুনে তিতিক্ষা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তার কি আদৌ কিছু করার আছে? সে তো ওদের ঠিক মতো চেনেই না। এরই মাঝে আবার একটা ছেলে অনেকটা বিরক্ত সহিত বলে ওঠে, এই মেয়ে তো ভারী অসভ্য, সিনিয়রদের দেখলেও সে সালাম দেয় না। এটা কি এখন তোমার ধরে পেতে শেখাতে হবে? জি না, মানে আসসালামু আলাইকুম। আমার ঠিক মনে হচ্ছে না, দুঃখিত, আমি বুঝতে পারিনি। ইতিহস্ত ভঙ্গিতে কথাগুলো বলতেই তিতিক্ষা খানিকটা ঘাবড়ে যায়। আগে থেকেই শুনেছে ভার্সিটির সিনিয়ররা জুনিয়রদের র্যাকিং করে, কিন্তু এখন পর্যন্ত এসবের সম্মুখীন না হলে তিতিক্ষার মন প্রাণে এখন শুধু একটাই বলছে যে শেষমেশ সে এসবের পাল্লা পড়ে গিয়েছে। না জানি আজ তার সাথে কি হতে চলেছে। এদিকে সিনিয়র ছেলে মেয়েগুলো তার সালামের উত্তরটা খানিক ভনিতা সইতে দিয়ে বিস্তীর্ণ স্বরে হাসতে লাগলো। আচমকা সবাই হাসি দেখে তিতিক্ষা আবারও ভড়কে যায়। তিতিক্ষা বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। বলছিলাম, আমি কি যেতে পারি? তিতিক্ষাহীন কথা পুনরায় তাদের ভাগ্যতি পরিবর্তন হয়। অনেকটাই সন্ধিহান এবং রুক্ষস্বরে তারা বলে, এই মেয়ে তো দেখেছি কোনো আদব কায়দাই জানে না, মনে হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এরই মাঝে আবার পাশে আরেকজন তিতিক্ষার উদ্দেশ্য বলে, এই মেয়ে, নাম কি তোমার? তিতিক্ষা কিছুটা ঘাবড়ে যাওয়ার স্বরে বাহুরায়, তিতিক্ষা তালুকদার। কি তিতিক্ষা? এটা আবার কেমন নাম? এ নামের অর্থ কি? তিতিক্ষা আবারও কিছুটা ইতিহস্ত স্বরে আওড়ায়। তিতিক্ষা মানে তৃষ্ণা কিংবা এইরূপ অর্থবহনকারী শব্দ। তিতিক্ষার কথা শুনে আচমকা ছেলেগুলো হেসে ফেলল। এরই মাঝে একজন আবার বলে উঠল, বা নামটা তো জোস। মেয়ের নামও যেমন হনি, দেখতেও তো পুরো আকস্মাত। এমন বিদঘুটে কথা শুনে তিতিক্ষা সম্পূর্ণ হতভম্ব। ওদিকে সেই ছেলেটা তার কথা অসম্পূর্ণ রেখে কুরুচিপূর্ণ ভঙ্গিতে হাসতে লাগলো। একই সাথে তার পাশে থাকা বন্ধুবান্ধবী উচ্চস্বরে হেসে ওঠে। এদিকে এমন অস্বস্তিকর পরিস্থিতি যেন তিতিক্ষার দম বেরিয়ে আসার উপক্রম। আকস্মাতে তার হাত পা মৃদু কম্পনে কাঁপতে শুরু করেছে। রাগ, ক্ষোভ কিংবা অসহায়ত্ববোধ সবই ছিল বিশ্রীভাবে, তবু সে চাইছে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করা। এরই মধ্যে তাদের হাসাহাসি বন্ধ হলে আরও এক ছেলে বিস্মৃত পাকা হেসে বলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে। আগাগোড়া সব দিক থেকেই পারফেক্ট, তবে নিয়মকানুনগুলো যত দ্রুত পারো শিখে নাও। এর পরের বার থেকে সিনিয়রদের দেখলে বড় করে সালাম দেবে, আর ততক্ষণ না হয় সিনিয়র বড় ভাই বোন আসা যাওয়া পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এক পাও নড়বে না। ছেলেটির কথা শেষ হতে আরও এক মেয়ে এসে তার উদ্দেশ্যে বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এরপর ধরলে আর বাঁচতে পারবি না। মোটামুটি আরও কিছু টুকটাক অপরোজিন ও বিরক্তকর কথাবার্তা শেষে তারা তিথিকার কাছ থেকে সরে যায়, কিন্তু যাওয়ার আগে পানিশমেন্টের স্বরূপ কয়েকটা নোট খাতা ধরিয়ে দিয়ে যায় এবং তিতিক্ষাকে বলা হয় এই সবগুলো নোট তাদের ফাঁকা খাতায় তুলে লিখে দিতে হবে। আর এজন্যই সময় দেওয়া হয় মাত্র 2 দিন। এবং শেষ বেলায় তাদের মধ্যে একজন হুমকির স্বরূপ তিতিকার উদ্দেশ্য বলে, এই 2 দিনের মধ্যে যদি কাজ না হয় তবে তোমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। কথাটা মাথায় ভালো মতো ঢুকিয়ে নিও।
দিনের সূচনা যে এমন কিছু দিয়ে হবে তা তিতিক্ষা জানা ছিল না। ভার্সিটির এসব ঘটনা ভাবতে ভাবতে সে নিষ্প্রভ অফিসে প্রবেশ করে। তিতিক্ষা গিয়ে নিজের ডেস্কে বসে। তার শিফটের মানুষজন কেবল আসতে শুরু করেছে। সে বাড়ি না গিয়ে সোজা এখানে আসে বিধায় সবার চেয়ে সে এগিয়ে রয়েছে। অফিসে এখন লাঞ্চ টাইম চলছে। যারা ফুল টাইম জব করে তারা এখন নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। তিতিক্ষা আশেপাশে আপাতত তেমন কেউ আসেনি। দুপুরে বাড়িতে যেতে পারবে না বিধায় আগেই বাড়ি হতে খাবার নিয়ে এসেছে। খানিকটা খিদে পেল, কেমন যেন এক দ্বিধাবোধ কাজ করছে নিজের মাঝে। তিতিক্ষা নিজের হাত পরিষ্কার করে এসে নিজের লাঞ্চ বক্সটা খুলে ডেস্কের উপরে রেখে খেতে বসলো। দুপুরের খাবারে খানিকটা ভাত, ডিম সিদ্ধ আর ডাল দিয়ে এসেছে। তবে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে নিজের মাঝে। হয়তো বা এত বড় অফিসে আজকালকার যুগে এসে এমন লাঞ্চ নিয়ে আসা, লোকে কি বলবে বা ভাববে সে চিন্তা, যার ফলে সে চাইল সবাই আসার আগেই দূরত্ব খাবারটি শেষ করতে। এই ভাবনায় সে খানিকটা তাড়াহুড়ো করে নিজের খাবার খেতে লাগলো। কিন্তু খাবারের মাঝে পর্যায়ে এসে হঠাৎ যারা সব আরও কিছুজন অফিসে প্রবেশ করে, যারা পাশাপাশি আরও একটা মেয়ে এসে তিতিক্ষার দুপাশে নিজেদের ডেস্কে বসে পড়ে। এরই মধ্যে যারা নজর তিতিক্ষার দিকে পড়তেই সে অনেকটা বিস্ময়ের স্বরে বলে ওঠে, সিরিয়াসলি তুমি এই অফিসের লাঞ্চ এই সব ডাল ভাত খাবার খাচ্ছ? নিমিষে তিতিক্ষার হাত থেমে যায় আর তার খাওয়া হয়ে ওঠে না। সে সংকোচে মাথা নিচু করে ঠোঁট চেপে বসে থাকে। ওদিকে যারা উচ্চস্বরে আশেপাশে কয়েকজনের ইতিমধ্যেই তার দিকে ঘুরে ফিরে তাকিয়ে রয়েছে। এতে তিতিক্ষা অস্বস্তিবোধ যেন আরও বেড়ে যায়। যারা পাশাপাশি আরও একটা মেয়ে তিতিক্ষার দিকে চেয়ে মিটিমিটি করে হাসছে। তিতিক্ষা কিছুই বলছে না, সে নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা। ওদিকে যারা থামল না, সে খানিকটা তাচ্ছিল এবং রং তামাশার সহিত হেসে হেসে বলে, আমি গতকালই বুঝে গিয়েছিলাম তুমি হয়তো তেমন। আমি বলতে চাচ্ছি যে তুমি যে এত বেশি গরিব তা বুঝতে পারিনি। দেখো তোমার লাঞ্চ বক্সটা কেমন, এটা কি টিফিন না অন্য কিছু, এবং জং ধরা পুরনো কোনো। একে তো উল্টোপাল্টা কথা বলছে, এরই মাঝে আবার তিতিক্ষার লাঞ্চ বক্সটা নিজের দু আঙ্গুলের সহিত ঘৃণাবোধ এবং সংকোচের সাথে এলোমেলো করে ছুঁয়ে দিচ্ছে। এদিকে তিতিক্ষা যেন এবার আর এসব সহ্য করতে পারল না। যারার কথা শেষ হতে না হতে তিতিক্ষা তার হাতটা বাম হাত দিয়ে খপ করে শক্ত করে ধরে ফেলল। এতপর গলার স্বর ধীর করে যারার দিকে চোখ রাঙিয়ে আওড়ায়, হ্যাঁ আমি অনেক গরিব, তাই আমার যা সামর্থ্য আমি তাই নিয়ে এসেছি লাঞ্চে। আর আমার মতে তোমার বহিরাগত ব্যক্তি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচমকা তিতিক্ষা এহেন অভিব্যক্তি পরিবর্তনে যারা কিছুটা ঘাবড়ে যায়। সে অপ্রস্তুত হয়ে হেসে বলে, আরে তুমি তো দেখেছি রেগে যাচ্ছ। না, আমি মোটেও রেগে যাইনি, কেননা আমি রাগলে তো সহ্য করার ক্ষমতা খুব কম মানুষই রয়েছে। বিশেষ কোনো ব্যক্তি ব্যতীত আমি সাধারণ মানুষের সামনে নিজেরই ব্যক্তিত্বকে উন্মোচন করতে স্বচ্ছন্দ বোধ করি না। আশা করি বুঝতে পেরেছ। এই বলে তিতিক্ষা তার হাতটা এক প্রকার নিঃশব্দে ছুঁড়ে দূরে সরায়। যারা এবার আরও বেশি ঘাবড়ে যায়। সে ইতিহস্ত ভঙ্গিতে খানিকটা রাগের সহিত চারপাশটা দেখে। সকলে তাকিয়ে রয়েছে তাদের দিকে। আরও লোকজন আসা, তারাও এখন তাদের দিকে চেয়ে। তিতিক্ষার নজর সেসবের দিকে না রইল। যারা দাঁড়িয়ে থাকা অনেকেই তাদের কৌতূহলবশত দেখছে। ইতিমধ্যে যারা রাগের বশে কিছু একটা করার জন্য উদ্বিগ্ন হয়, তবে তার পূর্বেই তার নজর পড়ে খানিকটা দূরে নিজেদের রুম থেকে বেরিয়ে কোনো এক গন্তব্য হেঁটে চলছে আধির রায়হান চৌধুরী। তার তীক্ষ্ণ নজর, গম্ভীর অভিব্যক্তি সবই তার সম্মুখের দিকে। আশেপাশে কি হচ্ছে তা কোনো কিছুই যেন তার দেখার বিষয় নয়। সবই যেন তার কাছে তুচ্ছ। এদিকে স্বয়ং অফিসে সিওকে দেখে যারা কিছুটা ঘাবড়ে যায়। এরই মাঝে তার মাথায় এক পরিকল্পনা তৈরি হয়। এখন সবার সামনে ভালো সেজে তিতিক্ষাকে কিছু না বললেও তিতিক্ষাকে সহজে ছেড়ে দেওয়ার তো ব্যক্তি সে নয়। অফিসের সিও অধীর রায়হান চৌধুরী তিতিক্ষাকে ডেকেছে। অবশ্যই সেটা অফিসের কোনো বিষয় সম্পর্কিত, যার ফলে তিতিক্ষা আর দেরি না করে তার রুমে ছুটে গিয়েছে। আজকে মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সকাল থেকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সব মিলে মন মেজাজ তার বিষিয়ে রয়েছে। মে আই কামিন স্যার? দরজা ঠেলে শুরুতে তিতিক্ষা ভিতরে আসার পারমিশন চেয়ে নেয়।
গতবারের মতো আজও কোনো ভুল হোক আর তাকে কথা শুনতে হোক, তা সে চায় না। এদিকে তিতিকার কথা শুনে তার দিকে না তাকিয়ে অধীর গম্ভীর স্বরে বলে, ইয়েস কামিন। তিতিকা ভারী শ্বাস ফেলে দরজাটা চাপিয়ে দেয়, সামনের দিকে এগিয়ে যায়। অধীর মনোযোগ সহকারে কিছু ফাইল চেক করছে, তবে তিতিকার ডেস্কের কাছে এগিয়ে যেতে অধীর গম্ভীর স্বরে বলে, মিস তিতিকা, কাজ কেমন হচ্ছে? আচমকা এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় তিতিকা খানিকটা ইতিহস্ত স্বরে বলে, জি ভালো। এবার অধীর মাথা তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আওড়ায়।